প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই প্রতিযোগিতার এই ছায়া সংসদে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে জনসচেতনতা বৃদ্ধিই পারে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করতে। ফরমালিনের ব্যবহার নিয়ে আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অংশগ্রহণ করবে। আমরা প্রথমেই পরিচিত হতে নেই আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বিতার্কিকদের সাথে। সরকারি দল আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সম্রাট হোসেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নূর আহমেদ এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য খান অনিক রহমান। অন্যদিকে বিরোধী দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ আবিদ হোসেন এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মাসুদুল ইসলাম সুমন। বিএসবি ক্যামব্রিয়ান পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক আজকে আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবে, এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, রয়েছেন সাংবাদিক সাজুর রহমান, বিশেষ প্রতিনিধি গাজী টেলিভিশন, এবং আরো রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ, উন্নয়ন বিশ্লেষক ও প্রাক্তন বিতার্কিক। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার। আমরা জনাব বাছারের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে, তবে তার আগে শুরু করছি আজকের এই ছায়া সংসদ। শুরুতেই আমি এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সম্রাট হোসেনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মক সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার অনুমতি ক্রমে আমি আমার এই প্রস্তাবনাটি এই মহাসংসদে উত্থাপন করছি। আমাদের আজকের প্রস্তাব, এই সংসদ মনে করে যে আইন করে নয় জনসচেতনতা বৃদ্ধি পারে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করতে। মাননীয় স্পিকার, কালক্ষেপণ না করে আমি সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, শুরুতেই যে প্রবঞ্চটি আমাদের সামনে দেখা দিয়েছে সেটা হচ্ছে আইন করে নয়। কেন আমরা বলছি আইন করে নয় মাননীয় স্পিকার? কারণ ফরমালিন বিষয়ক এবং খাদ্যে ভেজাল দানের বিরুদ্ধে আমাদের বর্তমানে আইনে যথেষ্ট অনেকগুলো আইন করা আছে এবং আমরা মনে করি সেই আইনগুলো যথেষ্ট যদি সেই আইনগুলোর প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, এই পর্যন্ত পিওর ফুড অ্যাক্ট 1959, 2013 এর নিরাপদ খাদ্য আইন এবং 2014 ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইনে কঠিন থেকে কঠিন শাস্তির বিধান করা রয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আমরা মনে করি যদি এই আইনগুলো বহাল থাকে এবং জনগণের সাথে স্বতঃস্ফূর্ত জনসচেতনতা থাকে তাহলে এই আইনগুলো প্রয়োগ করা সম্ভব এবং তখনই ফরমালিন রোধ করা সম্ভব মাননীয় স্পিকার। আর এই আইন যখন আমরা বহাল করব কিংবা আমরা কার্যকর করব তখন আমাদের জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় দিকটা রয়েছে সেটা হচ্ছে জনসচেতনতা মাননীয় স্পিকার। জনসচেতনতা বলতে আমরা কি বুঝাচ্ছি? জনসচেতনতা বলতে আমরা বুঝাচ্ছি মাননীয় স্পিকার তিনটি ক্ষেত্র থেকে সচেতনতা। প্রথম ক্ষেত্রটি হচ্ছে প্রশাসনিক জনসচেতনতা, অর্থাৎ যে প্রশাসন রয়েছে তাদেরকে সচেতন হতে হবে, দুর্নীতি দমন করতে হবে এবং প্রশাসন থেকে যে যা যা করা দরকার ফরমালিন রোধে সেই পদক্ষেপগুলো তার সচেতন ভাবে নিবে। দ্বিতীয় দিকটি হচ্ছে জনপ্রতিনিধিদের জনসচেতনতা। কারণ হচ্ছে মাননীয় স্পিকার, পুরো ঢাকা শহরে 4 জন ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি মোবাইল কোড করে কিন্তু কখনোই সকল খাদ্যের দোকানে ফরমালিন নিষিদ্ধ বা ফরমালিন রোধ করতে পারবেন না মাননীয় স্পিকার। এটা যারা পারবে তারা হচ্ছে জনগণ, আর এই জনগণের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি যখন সচেতন হবে তখনই কেবল জনসচেতনতা নিশ্চিত হবে। এরপর আসা যাক মাননীয় স্পিকার ভোক্তা ও ক্রেতার সম্পর্কে একটা ব্যাপার, ভোক্তা এবং ক্রেতার সচেতনতা। ফরমালিন এমন একটা বিষয় মাননীয় স্পিকার, অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধী অপরাধ করে যায় যে ভিকটিম সে অ্যাকচুয়ালি দোষী সাব্যস্ত হয় কিংবা ক্ষতির শিকার হয়, কিন্তু ফরমালিন এমন একটা ব্যাপার ভোক্তা ক্রেতা দুই দল কি একই সাথে কিন্তু দুই দলই কিন্তু এখানে ক্ষতিকর দিকগুলো সম্মুখীন হতে পারে। যেমন মাননীয় স্পিকার, একজন আম বিক্রেতা মাননীয় স্পিকার তিনি আম বিক্রি করেন, তিনি যেটা করেন তিনি আম বিক্রি করেন, আমে ফরমালিন দেন, কিন্তু তার মাথায় এটা রাখতে হবে তাকে কিন্তু মাছ খেতে হয় মাননীয় স্পিকার। এখন মাছ বিক্রেতা যখন মাছে ফরমালিন দিবে সেই মাছে ফরমালিন দেওয়ার কারণে কিন্তু আম বিক্রেতা কিন্তু ভুক্তভোগী হতে পারে। সুতরাং ফরমালিন এমন একটা ব্যাপার, এই ক্ষেত্রে আমরা যদি জনসচেতনতা বৃদ্ধি করতে চাই তাহলে আমরা পারবো, কেননা এখানে ক্ষতির দিকটা শুধু একমুখী নয়, ক্ষতির দিকটা দ্বিমুখী। মাননীয় স্পিকার, বৃদ্ধি বলতে আমরা কি বুঝাচ্ছি? বর্তমান যে জনসচেতনতা রয়েছে সেখান থেকে আমরা যতটুকু এবং যতজন জনসচেতন রয়েছেন সেটাকে বাড়াবো। কিভাবে বাড়াবো মাননীয় স্পিকার? যেহেতু আমরা ফরমালিন রোধ করতে চাচ্ছি মাননীয় স্পিকার, সেই কারণে মানুষের কিছু দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে বর্তমানে ফরমালিনের বাজারজাতকরণ, আমদানি নিয়ন্ত্রণ এবং যে উৎপাদনকারী যে ফরমালিন প্রয়োগ সেই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। ক্রেতা যখন একটি বাজারে যে একটি পণ্য কিনবে তখন তাকে সচেতন হতে হবে এবং তাকে আরো সচেতন হতে হবে মাননীয় স্পিকার পণ্য ক্রয় করার পরে সেই পণ্যতে যদি ফরমালিন থাকে সেই ফরমালিন থেকে কিভাবে সবচেয়ে কম ক্ষতি
গ্রস্ত হতে পারে। অর্থাৎ আমরা অনেকগুলো সিস্টেমই জানি এখন যে ফরমালিন যুক্ত খাদ্য আসলেও ঘরে কি করে আমরা ফরমালিনের দূষণ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। মাননীয় স্পিকার আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের আমদানি নির্ভর যে বাণিজ্য, আমদানি নির্ভর বাণিজ্যের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফরমালিন আমদানির ক্ষেত্রে যে আইন রয়েছে সেই আইনটাকে আমাদের নিশ্চিত করতে হবে জনসচেতনার মাধ্যমে। কেন বর্তমানে বাংলাদেশে মাননীয় স্পিকার মাত্র ট্যানারি শিল্প এবং অন্যান্য শিল্পের দ্বারা একটা প্রশ্ন নেই। অবশ্যই যে আপনি বলে যাবেন ফরমালিন আইন আমদানি সংক্রান্ত কোন ধরনের আইন রয়েছে? এটা সবাই জানে বাংলাদেশে যে আইনটি রয়েছে উৎপাদন এবং বাজারজাতকরণে, সেটা হচ্ছে উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণ কোনো ক্ষেত্রে লাইসেন্সধারী ছাড়া কেউ ফরমালিন বিক্রি, বিপণন বা প্রয়োগ করতে পারবে না। এবং শুধুমাত্র এই আইনটাই যদি আমরা বহাল করতে পারি, অর্থাৎ যে ইচ্ছা যার ইচ্ছা সেই যদি ফরমালিন বিক্রয় করতে না পারে, উৎপাদন করতে না পারে, ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু ফরমালিনের প্রয়োগ অনেকখানি কমে যাবে। মাননীয় স্পিকার আমদানিতে ছিলাম আমরা, বাংলাদেশে বর্তমান ফরমালিনের প্রয়োজন হচ্ছে বিভিন্ন শিল্পে, যেগুলো প্রয়োজনীয় শিল্প ওষুধ শিল্প, ট্যানারি শিল্প কিংবা মর্গে মাত্র 100 টন, কিন্তু বাংলাদেশে প্রতি বছর প্রায় 500 টনের মতো ফরমালিন আমদানি হচ্ছে, কারণ লাইসেন্সের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসলে ওইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। মাননীয় স্পিকার এই অবৈধ প্রয়োগটাকে ফরমালিনের রোধ করতে পারবো কেবলমাত্র যখন জনগণ, জনপ্রশাসন এবং জনপ্রতিনিধি একত্রিত হয়ে সচেতন হয়ে কাজ করবে, এবং সেটা নিশ্চিত করা গেলেই কেবলমাত্র ফরমালিন প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ফরমালিনের ব্যবহার নিয়ে এবং এর রোধ, যেটা হচ্ছে গিয়ে আমরা অবৈধভাবে ব্যবহার করছি সেটা রোধের জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় মাননীয় সংসদ নেতা তার যে উত্থাপিত প্রস্তাব, তার প্রস্তাবের পক্ষে আমরা বক্তব্য শুনলাম। এবারে আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এমন আইন করে নয়, সচেতনতা বৃদ্ধি পারে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করতে বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধিতার জায়গাটি কোথায়? সেটি হচ্ছে ফরমালিনের যখন অবৈধ ব্যবহার হচ্ছে, সেই অবৈধ ব্যবহার তারা বলছেন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, আমাদের বিরোধিতার জায়গাটি এখানেই। আমরা বলছি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নয়, আইন করে মাননীয় স্পিকার ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, আজ লক্ষ্য করুন যে আমরা আইন করে কেন বলছি মাননীয় স্পিকার, আজ মানুষ সচেতন, কিছু মানুষ সচেতন যে ফরমালিনের অবৈধ ব্যবহার অথবা ফরমালিন ব্যবহার করলে খাদ্যদ্রব্যে সেই ফরমালিন যুক্ত খাদ্য যদি আমরা খাই তাহলে আমাদের শারীরিক সমস্যা হবে অথবা আমরা অনেক হুমকির মুখে পড়বো। কিন্তু মাননীয় স্পিকার, আদৌ কি বন্ধ করা গিয়েছে? যেহেতু মাননীয় স্পিকার এই ফরমালিনের ওকে, আমরা প্রশ্নটি নেই। প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার জনসচেতন না করে উনি আইনের প্রয়োগ কিভাবে নিশ্চিত করবেন? নিশ্চয়ই আপনি প্রশ্নটির উত্তর দিবেন এবং আপনি আসন গ্রহণ করুন। মাননীয় স্পিকার, আজ লক্ষ্য করুন, আমরা জানি আইন হচ্ছে সচেতনতার রক্ষাকারী কবচ। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আইনের মাধ্যমে আমরা সচেতনতা রক্ষা করতে পারি অথবা সচেতনতা প্রতিষ্ঠিত করতে পারি। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, আজ আমাদের চূড়ান্ত পর্যায়ে কি হচ্ছে যে যখন আমরা আইন করছি তখন মানুষ সচেতন হচ্ছে একটি বিষয়ে। মাননীয় স্পিকার, সেটি নিশ্চিত হচ্ছে কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, আমরা বলছি যে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধের জন্য অবশ্যই আমাদের আইন করতে হবে। মাননীয় স্পিকার, আজ লক্ষ্য করুন কেন আমরা বলছি যে আইন করতে হবে। আজ ফরমালিনের অবৈধ ব্যবহারের শিকার কারা সেটি আমাদের লক্ষ্য করতে হবে। সে ফরমালিনের অবৈধ ব্যবহারের শিকার হচ্ছে জনগণ। আজ সেই জনগণকে যদি মাননীয় স্পিকার আমরা দুইটি ভাগে ভাগ করি, সেক্ষেত্রে দুইটি ভাগ করতে পারি। একটি হচ্ছে ভোক্তা, যারা আমরা ভোগ করি খাদ্যদ্রব্য, এবং আরেকটি হচ্ছে যারা ফরমালিনের অবৈধ ব্যবহার করে তথা ফরমালিনের অবৈধ ব্যবহারের সাথে জড়িত। মাননীয় স্পিকার, আজ লক্ষ্য করুন ফরমালিনের যদি আমরা ভোক্তাদের সচেতন করি, যারা আমরা ভোক্তা তাদের সচেতনতার মাধ্যমে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব কিনা? মাননীয় স্পিকার, অবশ্যই সম্ভব। মাননীয় বিরোধী নেতা অপেক্ষা করুন, মাননীয় খাদ্যমন্ত্রী প্রশ্নটি করুন। মাননীয় বিরোধী নেতা, আপনি বারবার বলছেন আইন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 3টি আইনের কথা সুনির্দিষ্টভাবে সংসদে বলে গিয়েছেন। আপনি কি মনে করেন 3টি আইন মানে যথার্থ নয় বা সময় উপযোগী নয়? আপনি কি মনে করেন? কি যদি মনে না করেন তাহলে আগামী আইনে বা সামনের আইনে আপনি কি দেখতে চান সেটিও বলে যাবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ফরমালিনের অবৈধ ব্যবহার সম্পর্কিত কোন আইন এখনো বাংলাদেশে নেই। মাননীয় স্পিকার, আমরা বলছি ফরমালিনের অবৈধ ব্যবহার সম্পর্কিত যে আইন, যেটি মাননীয় স্পিকার জি মাননীয় স্পিকার গত 17 জুলাই মন্ত্রিপরিষদ মিটিং এ একটি আইন পাশ করা হয়েছে, সেটি হচ্ছে ফরমালিনের অবৈধ ব্যবহার প্রতিরোধ আইন। তিনি বলছেন যে বাংলাদেশে এখন কোন পর্যন্ত সেই আইনটি নেই। সেই আইনটি কি পাশ হয়েছে সংসদে? সেটি সংসদে পাশ, কিন্তু আমাদের দেশে আরেকটি আইন আছে নিরাপদ খাদ্য আইন 2013 সালে, যেটি সংসদে পাশ করা হয়ে গিয়েছে। আচ্ছা, জি।
মানে স্পিকার, আমার ব্যাখ্যা হচ্ছে যে ফরমালিন সংক্রান্ত যখন কোনো আইন পাশ হয়নি, আমরা সেই আইনের কথা বলছি যে আইনের মাধ্যমে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা যাবে। আমরা খাদ্য আইনের কথা বলছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ সেখানে আমাদের বিতর্কের বিষয় নয়। আজ সেজন্য আমরা বলছি মাননীয় স্পিকার, আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে ফরমালিনের অবৈধ ব্যবহার সম্পর্কিত যে আইনটি আমাদের দরকার ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করার জন্য, সেই আইনের কথা বলছি মাননীয় স্পিকার। আমার বক্তব্যে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজ আমরা যদি ভোক্তাদেরকে সচেতন করি মাননীয় স্পিকার, সেই ভোক্তা কি ফরমালিনের ব্যবহার করছে? সেই ভোক্তা ফরমালিনের ব্যবহার করছে না। সেক্ষেত্রে মাননীয় স্পিকার ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ফরমালিনের অবৈধ ব্যবহার করছে কারা? মাননীয় স্পিকার, ফরমালিনের অবৈধ ব্যবহার করছে আমদানিকারক বা গুদামজাতকারক এবং রপ্তানিকারক, গুদামজাতকারক, বিপণনকারী এবং প্রান্তিক পর্যায়ে যে কৃষকটি আজ ফরমালিনের অবৈধ ব্যবহার করছে, সেই অবৈধ ব্যবহারকারী। মাননীয় স্পিকার, আজ লক্ষ্য করুন এই ব্যক্তিগুলোকে, যদি এই ব্যক্তিগুলো আজ তাদের জায়গা থেকে সচেতন, তারা সচেতন কোন জায়গা থেকে? তাদের মুনাফা অর্জনের ক্ষেত্রে সচেতন। মাননীয় স্পিকার, তারা তাদের এই অবৈধ ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারছে। আর যদি আমরা সেই প্রান্তিক কৃষকের কথা বলি, সে সচেতন যদি তার পণ্যদ্রব্যে অথবা খাদ্যদ্রব্যে ফরমালিন মিশায়, সেই খাদ্যদ্রব্যটি অনেকদিন টিকিয়ে রাখা যাবে এবং অনেকদিন যাবত সে অনেক মুনাফা অর্জন করতে পারে। মাননীয় স্পিকার, জি মাননীয় স্পিকার, আমি সেজন্যই বলছি যে এই যে খাদ্যদ্রব্যে ফরমালিন মিশাচ্ছে, তাদের যদি আমরা আইনের আওতায় এনে এই ফরমালিন খাদ্যদ্রব্যে ফরমালিনের অবৈধ যে ব্যবহার রয়েছে বন্ধ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে। ফরমালিন বিষয়ক আজকের এই যে ছায়া সংসদ, সেই সংসদে মুনাফা লোভীদেরকে দায়ী করে এই প্রস্তাবটি সংসদে যাতে গৃহীত না হয় সেরকম আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো বক্তব্য আমাদের আজকের এই প্রতিযোগিতার যেটি ছায়া সংসদ হচ্ছে, সেই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নূর আহমেদের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, শুরু করছি বর্তমান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের একটি কথা দিয়ে। তিনি বলেছেন যে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ ও সচেতনতা নেই। অর্থাৎ মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, একজন মন্ত্রী যখন বলেন আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ এবং সচেতনতা নেই, তখন আমরা এই মক পার্লামেন্টে কিভাবে বলি বাংলাদেশে আইনটি নেই? মাননীয় স্পিকার, তারা যেটি বলছে যে ফরমালিনের জন্য সরাসরি কোনো আইন নেই, কিন্তু 2013 সালের ফরমালিন নিরাপদ খাদ্য আইন যেটি আছে, সেটিতে ফরমালিন, ফর্মালডিহাইড এবং প্যারাফর্মালডিহাইড এই তিন ধরনের দ্রব্য, সাথে সাথে অন্যান্য কার্বাইড এবং জনজীবনের জন্য ক্ষতিকারক, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যে কোনো দ্রব্যর ব্যবহার, বিপণন, পরিবহন এবং আমদানি এবং উৎপাদন, এই সবগুলোর ক্ষেত্রে লাইসেন্সধারী ছাড়া আর সকলের ক্ষেত্রে ফরমালিনের ব্যবহার এবং উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে। এবং লাইসেন্স থাকলেই হবে না, শুধুমাত্র লাইসেন্সের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য তারা আমদানি, রপ্তানি, বিপণন করতে পারবে। অর্থাৎ মানে সুনির্দিষ্টভাবে একটি রূপরেখা 2013 সালের আইনটিতে দেওয়া আছে। তারপরে মাননীয় স্পিকার, বর্তমান সরকার আরেকটি আইন নিয়ে সংসদে খুব সম্ভবত আগামী অধিবেশনে উত্থাপন করবে, সেটি হচ্ছে যে ফরমালিন ব্যবহার রোধ আইন। জি, এটা অপেক্ষা করুন। জি স্পিকার, প্রধানমন্ত্রী যখন প্রস্তাবটি উত্থাপন করেন, তিনি স্পষ্টভাবে বলে যান যে আইন করে নয়, যে আইনগুলো আছে সেই আইনগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এখন মাননীয় মন্ত্রী এসে তিনি বক্তব্য দিচ্ছেন যে নতুন যে খসড়া আইন, সেটির বাস্তবায়নের মাধ্যমে ফরমালিনের অবৈধ ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থাৎ মাননীয় স্পিকার, তাদের দুজনের বক্তব্যের মধ্যে বিশ্লেষণ করলেন, প্রশ্ন করলেন নাকি? স্পিকার, আমি আমার বক্তব্যকে সুস্পষ্ট করি। আমি বলছিলাম যে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। এই আইনটির বাস্তবায়নের ফলে যে ফরমালিন রোধ হবে, আমি কথা কিন্তু একবার বলিনি, তার আগে তিনি প্রশ্নটি করে ফেললেন। আমি যেটা মাননীয় স্পিকার বলতে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটি আইন সরকার নিয়ে আসছে। মাননীয় স্পিকার, 1959 সাল থেকে একটি আইন আছে বাংলাদেশে, সেটি হচ্ছে পিওর ফুড অ্যাক্ট 1959, ইস্ট পাকিস্তান অ্যাক্টে, ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্সে। সেই আইনটিতে মাননীয় স্পিকার সর্বোচ্চ ছিল 3 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা। 2013 সালে এসে আমরা নতুন একটি আইন পাই, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য আইন, সেটিতে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা। মাননীয় স্পিকার, 2014 সালে যে ফরমালিন বিরোধী আইনটি প্রস্তাব করা হয়েছে, সেটিতে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 20 লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। আইনের পুরো ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আইন করলে কি হবে সেই জায়গাটা আপনি আমি বলছি। প্রতিবার দেখেন আইনের যে প্রয়োগটি, অর্থাৎ আইনের যে গুরুত্বটি, সেটি বাড়ছে মাননীয় স্পিকার, কিন্তু এই গুরুত্বটি বাড়ার সাথে সাথে কিন্তু ফরমালিনের ব্যবহারও বাড়ছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আইন যদি আমরা যতই শক্ত করি না, কিন্তু ফরমালিনের ব্যবহার আমরা রোধ করতে পারছি না। আমাদের কথাটা এখানেই যে ফরমালিনের ব্যবহার আমরা আইন করে কিন্তু এতটা রোধ করতে পারছি না। আমাদের কোন জায়গাটায় ঘাটতি, সেটি হচ্ছে আমাদের জনসচেতনতায় ঘাটতি। এবং এই জনসচেতনতা আমরা আজকে প্যারামিটার দিয়ে গিয়েছি, 3 ভাবে আমরা জনগণকে সচেতন করব। 3টি প্যারামিটার হচ্ছে, আমরা জনগণকে সচেতন করব, ভোক্তা এবং ক্রেতাকে, আমরা সচেতন করব জনপ্রতিনিধি, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এবং আমরা সচেতন করবো যে যারা প্রয়োগ করবে আইনটি, অর্থাৎ আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে সেটিকে সচেতন করবো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে এই 3টি ধাপকে সচেতন করার মাধ্যমে আমরা কিভাবে ফরমালিটি আমরা রোধ একটা করতে প্রশ্ন পারি। নেই, যদিও সময় শেষ, একটা প্রশ্ন নেই। দয়া করে বলে যাবেন পৃথিবীর ইতিহাসে কোথায় এই সচেতনতা দিয়ে এই ধরনের সামাজিক অপরাধ রোধ করা সম্ভব হয়েছে? স্পিকার, দুঃখজনক হলো সত্য যে পৃথিবীর ইতিহাসে কোথাও খাদ্যে ভেজাল দেওয়া হয় না, শুধুমাত্র বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়া হয়, এবং এটি আমাদের একটি ব্যর্থতার জাতি হিসেবে। আমার স্পিকার, সেই ব্যর্থতার দায় নিয়ে আজকে আমরা সংসদে বলছি যে আজকে আমাদেরকে এমন ভাবে জনগণকে সচেতন করতে হবে যাতে এই ব্যর্থতার দায়টি জনগণের ঘাট থেকে পড়ে যায়, আমাদের ঘাট থেকে পড়ে যায়। আমার স্পিকার, খাদ্য ব্যবসায়ী যারা আছে, অর্থাৎ খাদ্যকে যারা ব্যবসায় পরিণত করেছে, আমার স্পিকার, তাদেরকে বুঝতে হবে খাদ্য একটি মৌলিক চাহিদা, এবং এই মৌলিক চাহিদাটাকে যদি আমরা ব্যবসার উপকরণে পরিণত করি তাহলে আমার স্পিকার জনজীবন জাতির উপর একটি বিপর্যয় নেমে আসবে। আমার স্পিকার, সেদিনকে একটি টিভি চ্যানেলে আমি একটি রিপোর্ট দেখছিলাম, এক আনারস ব্যবসায়ী, আনারসে তার 5টি ক্ষেত আছে, একটি ক্ষেতে মাননীয় স্পিকার সে ফরমালিন দেন না, অন্য 4টি ক্ষেতে তিনি ফরমালিন দেন। মাননীয় স্পিকার, তাকে প্রশ্ন করা হলো যে আপনি এই 4টি ক্ষেতে ফরমালিন দেন, আরেকটি ক্ষেতে দেন না কেন? তিনি বললেন যে আমি ওটা আমার পরিবারের জন্য রাখি, এজন্য। মাননীয় স্পিকার, তিনি যে এই সচেতনতা তার মধ্যে এটিও রাখতে হবে যে তিনি শুধু আনারস খেয়ে বেঁচে থাকেন না, তিনি মাছ, মাংস, ফল ইত্যাদিও খান। অর্থাৎ মাননীয় স্পিকার, এই যে তিনি বাকি জিনিসগুলো খান, এই বাকি একটি সাইকেলের মধ্যে তিনি আছেন এবং সমাজের মধ্যে তিনি আছেন। সমাজের সবার জন্য যে ফরমালিনটি জনবিরোধী এবং ফরমালিন যে আমাদের জন্য ক্ষতিকারক সেটি তাকে বুঝতে হবে, এবং এই বুঝানোটি মাননীয় স্পিকার আমাদের জনপ্রতিনিধিরা খুব ভালো করে পারবেন বলে আমরা আজকে বলতে যাচ্ছি আইন করে নয়, জনসচেতনতা বৃদ্ধি করে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সংসদকে। আমরা শুনছিলাম জনসচেতনতা বৃদ্ধি করে অনেকগুলি প্যারামিটারের কথা বললো, তবে সুস্পষ্টভাবে আরো ব্যাখ্যা দরকার, এবং তৃতীয় বক্তা সেটা নিশ্চয়ই দিবেন জনসচেতনতার কোন কোন জায়গায় অ্যাড্রেস করা দরকার। 2014 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রতিবারের মতো এবারও এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। বিস্তারিত পত্রিকায় দেখুন। থাকো শিক্ষার সাথে, চলো আগামীর পথে। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চান? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা গ্রহণে 1 যুগেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট 22, গুলশান সার্কেল 2, ঢাকা। One step solution for higher education at home and abroad. বিএসবি ফাউন্ডেশন পরিচালিত কিংস কলেজ, উইনসাম কলেজ, মেট্রোপলিটন কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ ঢাকা ও চট্টগ্রাম শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি করছে। মেধাবীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা। বিস্তারিত পত্রিকায় দেখুন। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চান? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা গ্রহণে 1 যুগেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট 22, গুলশান সার্কেল 2, ঢাকা। One step solution for higher education at home and abroad. বিএসবি ফাউন্ডেশন পরিচালিত কিংস কলেজ, উইনসাম কলেজ, মেট্রোপলিটন কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ ঢাকা ও চট্টগ্রাম শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি করছে। মেধাবীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা। বিস্তারিত পত্রিকায় দেখুন। আমরা আসছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ আবিদ হোসেনের কাছ থেকে তার বক্তব্য শোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রস্তাবটি উত্থাপন করেন এবং পাশাপাশি সংজ্ঞান প্রদান করেন, মাননীয় তিনি আমাদের জন্য যে বিরোধিতার জায়গাটি তৈরি করতে ব্যর্থ হয়েছে, মাননীয় সেই জায়গা থেকে আমাদের দলের নেতা এসে মাননীয় আমাদের বিরোধিতার যে জায়গাটি তৈরি করেছে সেই জায়গাটি হচ্ছে অবৈধ ব্যবহার নিয়ে। প্রশ্ন হলো মাননীয় পৃথিবীর, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর কোথাও কোনো সামাজিক সমস্যাকে জনসচেতনতার মাধ্যমে বন্ধ করতে পেরেছে কিনা, তারা ব্যাখ্যা দিতে পারেনি। মাননীয় মন্ত্রী এসে একটি উদাহরণ দিয়ে গেলেন যে একজন কৃষক তার 4টি ক্ষেতের মধ্যে যখন আনারস উৎপাদন করে তখন একটি ক্ষেতের মধ্যে সে ফরমালিন ব্যবহার করে না, কেননা সেটি সে নিজে খাওয়ার জন্য রেখে দেয়। প্রশ্ন তো সেখানেই, সে যখন তার নিজ জায়গা থেকে সচেতন, তার নিজের পরিবার সম্পর্কে, সেখানে সে জনগণ সম্পর্কে সচেতন নয়। এই জন্য আমরা বলছি যথাযোগ্য আইনের মাধ্যমেই তাকে এই জায়গা থেকে বাধ্য করা যাবে যে বাকি 3টি ক্ষেত্রেও তুমি ফরমালিন প্রয়োগ করতে পারবে না। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশে সর্বপ্রথম 1985 সালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফরমালিনের
ব্যবহার লক্ষ্য করা যায়। এই যে 1985 সাল থেকে 2014 সাল পর্যন্ত গত 29 বছরে আমাদের সচেতনতার জায়গাটি কি বৃদ্ধি পেয়েছে কিনা, যদি বৃদ্ধি পেয়ে থাকে মানুষের, তাহলে আমরা বলবো যে এই সচেতনতা দিয়ে আর সম্ভব নয়, এখন নির্দিষ্ট একটি আইন করতে হবে। আইন করার কথা বলা হচ্ছে, কিন্তু কি আইন করব সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। আমি ওনার কাছে ওই ব্যাখ্যাটা চাই। এবং স্পিকার, আমার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 14 যাবজ্জীবন জেল পর্যন্ত আইন আছে, এরপর আপনি আর কি আইন করতে চান যে ফরমালিন রোধ করবেন? আমরা যে কথাটি বারবার বলছি, ফরমালিনের জন্য নির্দিষ্ট কোনো আইন নেই, যেটা মাননীয় মন্ত্রী পরিষদের মধ্যে যে খসড়া অনুমোদন করা হয়েছে সেটিকে যদি আরেকটু বিশ্লেষণের মাধ্যমে বাস্তবায়ন করা হয় তাহলেই সেটি অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব। চলে আসছে আমার বক্তব্যে। এই যে 29 বছরের মধ্যে আমাদের সচেতনতার জায়গাটি কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে কিভাবে? আজকে গ্রামের প্রান্তিক একটি অশিক্ষিত মূর্খ একটি সহজ সরল বধূ পর্যন্ত জানে তার খেতে উৎপাদিত সবজি সে ফরমালিন ব্যবহার করলে অধিক সময় সতেজ রাখতে পারবে এবং সেটি থেকে অধিক মুনাফা অর্জন করতে পারবে। এখন মানুষের প্রশ্ন হলো, সে কি তার জায়গা থেকে সচেতন নয়? অবশ্যই সচেতন। তাকে যদি আজকে এই তার সচেতনতার ধারাটিকে আমরা কি অব্যাহত রাখতে দিব নাকি বন্ধ করব? যদি বন্ধ করতে হয় এই মুহূর্তে আমাদেরকে আইন করতে হবে। আমরা যদি উল্লেখ করতে পারি, ডিএমপি কমিশনের বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 600 মেট্রিক টন অবৈধ ফরমালিন আমদানি করা হয়, যার মধ্যে শুধুমাত্র 100 মেট্রিক টন ফরমালিন ব্যবহার করে যথাযথ কাজে, আর বাকি 500 মেট্রিক টন মানুষের ব্যবহার করে অবৈধভাবে। এখন মানুষের প্রশ্ন হলো, জনগণের কোন ধরনের সচেতনতা পারে এই অবৈধ আমদানিটিকে, অর্থাৎ এই 500 মেট্রিক টন অবৈধ আমদানিটিকে রোধ করতে? আশা করি উত্তর দিয়ে যাবেন। এই জন্যই বলছি একটি যথাযথ আইনই পারে সেটিকে বন্ধ করতে। কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে চাষিরা ওয়াদা করেছে তারা তাদের উৎপাদিত পণ্যে ফরমালিন ব্যবহার করবেন না। জনপ্রতিনিধির কাছে আপনি কি মনে করেন এই ধরনের মডেল সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারলে ফরমালিন ব্যবহার রোধ করা সম্ভব হবে? গত 1985 থেকে 2014 পর্যন্ত 29 বছরে যে সচেতনতাটি সৃষ্টি হয়নি জনগণের মাঝে, যে সচেতনতা দিয়ে আমরা ইতিবাচক কিছু পাইনি, নেতিবাচক সবকিছু পেয়েছি, সেখানে তারা যখন একজন জনপ্রতিনিধির কাছে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আমরা আশা করতে পারি না কখনোই তারা সেই কাজটি থেকে বিরত থাকবে। এখানে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মানুষকে একটি ব্যারিকেড দিয়ে দিতে হবে। মানুষের আমরা যদি লক্ষ্য করি যে আইনের প্রধান উদ্দেশ্য কি, আইনের উদ্দেশ্যই হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা, অর্থাৎ জনসচেতনতার সর্বশেষ প্রক্রিয়া বা সর্বশেষ যে ফলাফল সেটি হচ্ছে আইন। তাই আইনকে ব্যতি রেখে কখনো জনসচেতনতার মাধ্যমে এই ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব নেই। মানুষের আমরা যদি লক্ষ্য করি, গত 10 নভেম্বর চট্টগ্রাম বন্দরে সমগ্র ফলমূলের মধ্যে ফরমালিনের পরিমাণ কিরকম আছে সেটি পরীক্ষা করে মানুষের, সেখানে দেখা যায় চায়না থেকে আমদানিকৃত ফুজি আপেলের মধ্যে সবচেয়ে বেশি ফরমালিন পাওয়া যায়। এখন মানুষের প্রশ্ন হলো, আমার দেশের জনগণের কোন ধরনের সচেতনতা পারে এই চায়না থেকে আমদানিকৃত ফুজি আপেলের মধ্যে ফরমালিনের ব্যবহারটি রোধ করতে? আশা করি উত্তর দিয়ে যাবেন। এই জন্য আমরা বলছি, পরক্ষণে মানুষের আমরা যখন বিদেশে কোনো ফলমূল বা শাকসবজি রপ্তানি করি তখন কিন্তু আমরা পারি না সেটিতে অধিক মাত্রায় ফরমালিন ব্যবহার করতে, কেননা মানুষের তাদের দেশে সুষ্ঠু আইন রয়েছে, কঠোর আইন রয়েছে, সেই জন্য আমরা পারি না। তাই মানুষের বলতে চাই, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ মানুষের, ধন্যবাদ সবাইকে। জি, আমরা শুনছিলাম ফরমুলান নিয়ে আমাদের আজকের এই দুটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের বক্তব্য। এটাকে আইন করে বন্ধ করবে না জনসচেতনতা লাগবে নাকি না আইনের সাথে সাথে জনসচেতনতা লাগবে, এই প্রশ্ন এখন আমাদের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আমরা এর সমাধান খুঁজবো কিছুক্ষণ পরেই। আমাদের মাননীয় অতিথি আছেন, তিনি এই বিষয়ে বিশ্লেষকও, তিনি আমাদের জানাবেন, প্রফেসর বাসার। তিনি আমাদের অবশ্যই অনুষ্ঠান শেষে তার বিশদ বর্ণনা দিবেন। তবে তার পূর্বে আমরা আবারও শুনি আমাদের সরকারি দলের বক্তব্য। আহ্বান করছি সরকারি দলের সদস্য খান আনিক রহমানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্যটি একটি কোশ্চেন দিয়ে শুরু করি। আজকে বারবার আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আমাদের দেশে ফরমালিন বিরোধী কোনো আইন নেই। 2009 সাল থেকে বাংলাদেশে যে ফরমালিন প্রতিরোধে বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা শাস্তি দিচ্ছেন, জরিমানা করছেন, এটা কি কোনো আইন ছাড়া করা হচ্ছে? এই প্রশ্নটি থেকে যায় মাননীয় স্পিকার। আমরা আমাদের যে নিরাপদ খাদ্য আইনে ফরমালিন, প্রিজারভেটিভ এবং আমরা হসপিটালের জন্য যে ফরমালিনটি আমদানি করছি এগুলোকে যে নিষিদ্ধ করা হয়েছে আমদানি, রপ্তানি এবং বিপণন, এ ধরনের কোনো আইন ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেটরা কোন শক্তি বলে বা কোন বলে আজকে এই শাস্তিগুলো বিধান করছে বা জরিমানাগুলো করছে? এই প্রশ্নটি থেকে যায় মাননীয় স্পিকার, যেটি আজকে তারা বারবার উল্লেখ করতে পারছেন এবং বলছেন আমাদের দেশে নাকি ফরমালিন বিরোধী কোনো আইন নেই। মাননীয় স্পিকার, আজকে তাদের থেকে কোন কথাটি এসেছে? আজকে তারা বারবার বিভিন্ন আইনের কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আজকে তারা সুনির্দিষ্টভাবে কোন আইনটি বাংলাদেশে ফরমালিন রোধে প্রণয়ন করা দরকার এবং আইন থাকলে সেগুলোর কোন ধরনের পরিচর্যা করা দরকার অথবা আইনটি কিভাবে প্রয়োগ করা দরকার, এ ধরনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা তাদের থেকে পাইনি মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমরা জনসচেতনতা নিয়ে কেন কথা বলেছি? মাননীয় স্পিকার, ফরমালিন নিয়ে বাংলাদেশে যখন আন্দোলনটি চরমে উঠেছে, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের সিরাজগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বিভিন্ন এলাকা তাদের কিছু বাজারকে, কিছু ফলের বাজারকে ফরমালিন মুক্ত বাজার হিসেবে ঘোষণা করছে স্থানীয়ভাবে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা আজকে ফরমালিনের যে চক্রের মধ্যে পড়ে গেছি, বা ফরমালিনের যে চক্রটি আমাদের দেশের তরুণ সমাজকে, আমাদের দেশের শিশুদেরকে আক্রান্ত করছে, সেটি সম্পর্কে তারা সচেতন হয়ে এই যে ছোট ছোট বাজার, স্থানীয় বাজারগুলো রয়েছে, তাদেরকে ফরমালিন মুক্ত হিসেবে ঘোষণা করার মতো সচেতনতাটি পেয়েছে মাননীয় স্পিকার। তাদের জন্য কিন্তু মাননীয় স্পিকার আইনও জারি করতে হয়নি, অথবা নতুন আইন বাস্তবায়নও করতে হয়নি মাননীয় স্পিকার। কারণ আজকে তারা বুঝতে পেরেছে, তারা যখন নিজেদের খাদ্যে ফরমালিন দিচ্ছে, সেই ফরমালিনটি কিন্তু অন্য খাদ্যের মাধ্যমে আবার তাদের ঘরে প্রবেশ করছে মাননীয় স্পিকার। প্রশ্নটা কেন? আপনি এক কথায় উত্তর দিয়ে যাবেন, যখন বাজারে ভোক্তারা সহজলভ্যে ফরমালিন ক্রয় করতে পারে, তখন ভোক্তাদের কোন ধরনের সচেতনতা পারে এই অবৈধ আমদানিটিকে রুখতে? মাননীয় স্পিকার, ভোক্তাদের নিজেদের জীবন রক্ষার সচেতনতা, নিজেদের কিডনি রক্ষার সচেতনতা এবং ক্যান্সারের বিরুদ্ধে নিজেদের রক্ষা সচেতনতায় পারে তাদেরকে এর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি যখন বাংলাদেশে গত 1 থেকে 1.5 বছরে ফরমালিন বিরোধী যে আন্দোলনগুলো দেখা গেছে, তার পরবর্তীতে কিন্তু বর্তমানে রোজার মাসে আমরা দেখতে পেরেছি অনেক ফলের দোকান ফাঁকা পড়েছিল। কারণ কি? এসব ফলের দোকানে ফরমালিন দেওয়া হয়। এই যে আজকে আমরা এই মক পার্লামেন্টে ফরমালিন নিয়ে কথা বলছি, কেন? কারণ আজকে আমরা বুঝতে পেরেছি বর্তমান বাংলাদেশে বর্তমানে ফরমালিনের ব্যবহার যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, সেখানে আজকে একটি গণমাধ্যমে আমাদের দ্বারা সম্ভব এই জনসচেতনতা সৃষ্টি করতে মাননীয় স্পিকার। এই জন্য আজকে আমরা ফরমালিন বিরোধী জনসচেতনতার কথা বলছি মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, এই জনসচেতনতার স্বরূপটি কি মাননীয় স্পিকার? আমি যদি প্রশাসনিক ক্ষেত্রে দেখি, বাংলাদেশে 1959 সাল থেকে আমরা যে আইনগুলোর কথা বলেছি, 2013 সালের আইনের কথা বলেছি, এবং বর্তমানে যেই 10 লক্ষ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলেছি মাননীয় স্পিকার, সেগুলো কিন্তু আমরা আজ পর্যন্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারছি না। কারণ আমাদের প্রশাসনিক ক্ষেত্রে সঠিক মনিটরিং এর ব্যবস্থাটি নেই, সেই জনবলটি নেই, এবং এই ক্ষেত্রে আমাদের যে তাগিদটি রয়েছে, এটি যে বর্তমান বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সচেতনতাটি আমাদের প্রশাসনের মধ্যে নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের যারা বিক্রেতা রয়েছে তাদের ক্ষেত্রে তাকাই, আজকে আমাদের বিক্রেতারা কেবলমাত্র নিজেদের যে অর্থ রয়েছে, সেই অর্থ লোভে পড়ে তারা ফরমালিন দিচ্ছে, কিন্তু এই ফরমালিনটা যে তার শিশু সন্তান গ্রহণ করছে, তার পরিবারের লোকজন গ্রহণ করছে, সেই সচেতনতা কিন্তু তার মাঝে আসছে না মাননীয় স্পিকার। কারণ সে কেবলমাত্র তার অর্থের লোভে ফরমালিনটি দিচ্ছে, কিন্তু সে অন্যের পরিবারের সাথে সাথে এই চক্রে পড়ে নিজের পরিবারের যে ক্ষতি করছে, সেই জিনিসটি কিন্তু তার মধ্যে আসছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের জনপ্রতিনিধিরা আজকে আমরা নিজেদের যে আমাদের যে জনসভাগুলো রয়েছে, সেই জনসভাগুলোতে আজকে আমরা আমাদের নিজেদের গুণগান করি, নিজেদের দলের গুণগান করি, কিন্তু আজকে ফরমালিন বিরোধী আইন, ফরমালিনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা, এই ধরনের কোনো কথা আমরা বলি না। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যদি আমরা আমাদের জনগণ, যারা আমাদের দেশের নেতা নেত্রীদেরকে নিজেদের দেবতার মতো বিশ্বাস করে, তাদেরকে কিন্তু আমরা তাদের যে কথাগুলো রয়েছে, তাদের যে সমাবেশগুলো রয়েছে, সেই সমাবেশগুলোতে কিন্তু আমরা এই ধরনের জনসচেতনতা সৃষ্টি করতে পারি, এবং আইনের সঠিক প্রয়োগ, বাস্তবায়ন এবং মিডিয়ার মাধ্যমে এই সম্পূর্ণ সচেতনতাটি ক্রিয়েট করে ভোক্তা, সুবিধা বঞ্চিত যারা রয়েছে, যারা বিক্রয় করছে এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, সকলের মধ্যে কিন্তু ফরমালিন বিরোধী সচেতনতাটি সৃষ্টি করতে পারছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা রাজনৈতিক মিছিল, মিটিং দেখি, বড় বড় সমাবেশ দেখি, সেখানে যদি মাননীয় নেতা নেত্রীরা শুরুতে যদি ফরমালিন নিয়ে দুই একটি কথা বলে তাদের রাজনৈতিক বক্তব্য শুরু করে, তাহলে হয়তোবা আমাদের অ্যাওয়ারনেসের বড় একটা স্পেস তৈরি হবে। ধন্যবাদ জানাচ্ছি সংসদের মাননীয় সদস্য, সরকারি দলের আপনাকে আপনার বক্তব্যের জন্য। শুনবো আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ মাসুদুল ইসলাম সুমনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, সাংসদ এসে বারবার যে কথাটি বলছে তা হচ্ছে আইনের বাস্তবায়ন, অর্থাৎ তারা মেনেই নিচ্ছে আইনই একমাত্র পথ এটি সমাধানের। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সচেতনতার যে কথাটি বলছে তা হচ্ছে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং সাংসদের বক্তব্যে সচেতন করবে। এখন প্রশ্নটি হলো, প্রতিদিন 30টি মিডিয়াতে, পেপার এবং রেডিওতে বারবার সচেতনতা বাণী শোনানো হচ্ছে, যার ফলে আজকে সেই আনারসের ব্যবসায়ী আজকে বুঝতে পেরেছে তার আনারসে ফরমালিন ব্যবহার করলে 15 দিন সতেজ থাকবে। আমরা এখন বলছি সেই ব্যবসায়ীর কাছে আমরা আর ফরমালিন পৌঁছতে দিব না, এখনই বন্ধ করবো। সেটির জন্য একটা আইনের বাস্তবায়ন দরকার মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, তারা যে বারবার সচেতনতার কথা বলছে, এই সচেতনতা কোনো ট্যাবলেট না, আমি খাইয়ে দিলাম আর সেরে গেল। এখন এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যখন প্রধানমন্ত্রী একটি প্যারামিটার দিয়ে যায় না কতদিনের মধ্যে এই জনগণকে সচেতন করবে, তখন ধরে নিচ্ছি তাদের সচেতনতার 5 বছর সচেতন করবে। এখন প্রশ্নটি হলো, এই 5 বছর কি তাদের ফল খাওয়া থেকে বিরত রাখবে, খাবার খাওয়া থেকে বিরত রাখবে, নাকি সেই ফরমালিন যুক্ত ফলই খাওয়াবে? যদি খাওয়ায় তাহলে 5 বছর পরে তারা মারা যাবে, যদি না খাওয়ায় তাহলে এখনই মারা যাবে। এখন প্রশ্নটি হলো, আমরা এই ধরনের সচেতনতা চাই না, আমরা চাই আইনের বাস্তবায়ন এবং
মানুষ শাস্তি চায় না, মানুষ সুখ চায়। যখন এই আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে তখন এই ফরমালিন থেকে এমনিতেই তারা ফিরে আসবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, গত রমজানে একটি উদাহরণ দিচ্ছি, বিএনপি কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যখন বিভিন্ন চেকপোস্ট বসানো হয় এবং সেই চেকপোস্টের মাধ্যমে যখন ভ্রাম্যমাণ আদালতের বিশেষ আইনে বিচার করা হয় তখন পুরো রমজান মাস এই ঢাকা শহরবাসী ফরমালিন মুক্ত খাবার পায়। প্রশ্নটি হলো তাহলে মাননীয় স্পিকার উনি কথা বলতে বলতে আমাকে আরেকটা পয়েন্ট দিতেছেন, বিচার করা হয় কোন আইনে, এই প্রশ্নটা উত্তর দিয়ে যাবেন। আর সেকেন্ড যেটা আমার আগের প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে মাননীয় স্পিকার আপনি আইন রয়েছে বলেছেন বাস্তবায়ন দরকার। মাননীয় স্পিকার প্রশ্নটা এখানে, বাস্তবায়ন আপনি কিসের মাধ্যমে করবেন? 4 জন ম্যাজিস্ট্রেট দিয়ে তো আপনি সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারবেন না। জনগণের সম্পৃক্ততা দরকার আছে কিনা? জনগণ তখনই সচেতন হবে যখন আইনের বাস্তবায়নটি হবে। মাননীয় স্পিকার আগে আইন, তারপর সিদ্ধান্ত। মাননীয় স্পিকার সম্পূরক মাননীয় স্পিকার আইন তো বর্তমানে আছে, তারপরে ফরমালিন কেন, জনগণ কেন সচেতন নয়? প্রশ্নটা এখানে, আইন তো বর্তমানে এক্সিস্টিং আইনে কেন সচেতন নয়? গত রমজানে যখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই বিচারে আওতায় হয় তখন পুরো রমজানে ঢাকা শহরবাসী ফরমালিন মুক্ত খাবার পায়। এখন প্রশ্নটি হলো দীর্ঘ 29টি বছরে সচেতনতা যেটি পারেনি সেটি আইন 1 সপ্তাহের মধ্যে সমাধান করতে পেরেছে। তাই বলছি মাননীয় স্পিকার আইন একমাত্র সমাধান। মাননীয় স্পিকার আমরা গত 3 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে একটি আইনের খসড়া তৈরি করে তারা স্পষ্ট অনুধাবন করতে পেরেছে এই ফরমালিনের অবৈধ ব্যবহারটি সেই গ্রামের বধূটির কাছে যেন ফরমালিনটি না পৌঁছায়, সেই জন্য এখনই একমাত্র দরকার হচ্ছে আইন। মাননীয় স্পিকার আমরা আরেকটা শেষ প্রশ্ন নেই। জি, আইন প্রয়োগ এবং প্রণয়নের সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রশাসনের কাছে। আপনাকে প্রশ্নটি করতে হবে। প্রশাসনের সাথে জনগণের ফরমালিন বিষয়ক যে সম্পর্কটি, এটি আপনি কিভাবে নির্ধারণ করবেন? আইন যখন হবে তখনই এই প্রশাসন আইনটি বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার আমরা ক্যাসেলিয়ান ঐতিহাসিক এরিস্টিবুলুসের একটি লেখনীতে দেখতে পাই 316 সাল থেকে চলতে আসা সেই গৃহীত প্রথা, সেই সতীদাহ প্রথাটি দীর্ঘ 1200 বছরের সমাধান হয়নি হাজার হাজার সচেতনতার ক্যাম্পেইন দিয়ে। কিন্তু যখন 1500 শতকে এসে সম্রাট আকবর এটি আইন পাশ করে পুলিশ প্রধানের অনুমতি ছাড়া পালন করা যাবে না, তখন সেই সতীদাহ প্রথা বন্ধ হয়। অর্থাৎ আইন ছাড়া এটি বন্ধ করা এই মুহূর্তে সম্ভব না। মাননীয় স্পিকার এরিস্টটলের একটি কথা থেকে আমরা যেটি পাই, সেই জাতি সভ্য জাতি যেই জাতি আইন দ্বারা পরিচিত হয়। মাননীয় স্পিকার মাননীয় তৃতীয় বক্তা এসে সংসদ এসে তুফাইল আহমেদের কথা বলে গেলেন। তুফাইল আহমেদ এই কথাটিও বলেছে যে মাননীয় স্পিকার কঠোর আইন থাকলে অপরাধ প্রবণতা এমনিতেই কমে আসে। মাননীয় স্পিকার তাই আজকের সংসদের যাবতীয় সরকারি দল এবং সরকারি দলের অবস্থানটি ক্লিয়ার করে দেখা যায় তারা যে সচেতনতা বাণীটি শোনাচ্ছে সেটি আসলে আমাদের জন্য আত্মঘাতী একটি সিদ্ধান্ত। আমরা চাই এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে একটি আইনের বাস্তবায়নের ফলে এই ফরমালিনের অবৈধ ব্যবহারটি রোধ করা সম্ভব। তাই আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনোভাবে দাবি রাখে না। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকলকে নিরন্তর শুভেচ্ছা। আমরা শুনছিলাম বক্তব্য, ফরমালিনের জন্য কি আইন করে ফরমালিনের যে অবৈধ ব্যবহার সেটি রোধ করা সম্ভব, নাকি আমরা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেটার যে অবৈধ ব্যবহার সেটি রোধ করব? এই বিষয়ে আমরা 6 জন বক্তার বক্তব্য শুনেছি এবং আমরা আশা করি যে এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা কনক্লুশন, একটা স্পেস তৈরি হচ্ছে যেটা প্রধান অতিথি কিছুক্ষণ পর হয়তো আমাদের বলবেন এবং সম্মানিত বিচারক মন্ডলীও তাদের বিচার কার্য একই তালে তারা চালিয়ে যাচ্ছে। তবে আমরা আরো সামান্য কিছু কথা শুনি এবং তারপরেই আমরা চলে আসবো আমাদের ফলাফলে। সে কারণে আমি যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের প্রতিযোগিতার বিরোধী দলের নেতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আপনাকে আরো একবার ধন্যবাদ। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল কোথায়? আমাদের আজকে বিতর্কের মূল পয়েন্টটি ছিল ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ সম্পর্কে। মাননীয় স্পিকার সেই অবৈধ ব্যবহার রোধ করতে আসলে আজ আমাদের সচেতনতার প্রয়োজন না একটি আইন প্রয়োজন? মাননীয় স্পিকার সেক্ষেত্রে আমরা বলেছি আইন করেই ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব। মানে তারা শুধু বলছেন আমাদের ভ্রাম্যমাণ আদালত চলছে একটি আইনের মাধ্যমে, মানে এটি একটি সুনির্দিষ্ট আইন ভ্রাম্যমাণ আদালতের জন্য। সেক্ষেত্রে মানে ডিএমপি কমিশনার তার একটি বক্তব্যে বলেছেন ফরমালিনের অবৈধ ব্যবহার ক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট আইন থাকতো তাহলে অভিযানগুলো আরো জোরদার করা যেত অথবা অভিযান ভালোভাবে চালানো যেত। তাহলে মানে ডিএমপি কমিশনার কথা থেকে স্পষ্ট যে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধের জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই। আমরা সেই আইনটির কথা বলছি যে আইনের মাধ্যমে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা যাবে। মাননীয় স্পিকার আজ লক্ষ্য করুন তাদের 3 জনের বক্তব্যই ছিল যে জনপ্রশাসন এবং জনসচেতনতা এবং ভোক্তা ক্রেতার যে সচেতনতা রয়েছে এই সচেতনতাগুলো বৃদ্ধি করা গেলেই একমাত্র ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা যাবে। আজ লক্ষ্য করুন মানুষ আজকে ভোক্তারা সচেতন নয়, অবশ্যই ভোক্তারা সচেতন, কিন্তু তাদের সচেতনতা কি পেরেছে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করতে? কারণ পারেনি। মানুষ পারেনি কেন? কারণ ভোক্তারা ফরমালিনের মধ্যে খাদ্যদ্রব্যের মধ্যে ফরমালিন দিচ্ছে না। সেক্ষেত্রে ভোক্তাদের সচেতনতা কখনোই ফরমালিনের অবৈধ ব্যবহার
ব্যবহার রোধ করতে পারে না। মানে তারা শুধু বলছেন আজ সচেতনতার কথা বলছেন মানে স্পিকার আজ 24টি টেলিভিশনে যে সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন সময়ে যে ফরমালিন সংক্রান্ত যে সচেতনামূলক যে বাণী শোনানো হচ্ছে মানে স্পিকার, সেই শোনানোর ফলে কি হচ্ছে যে প্রান্তিক কৃষকটি সেও জেনে যাচ্ছেন যে খাদ্যদ্রব্যে যদি ফরমালিন মেশানো হয় সেক্ষেত্রে সেই খাদ্যদ্রব্যটি অনেকদিন টিকে থাকবে, যার ফলে সে খাদ্যদ্রব্যে ফরমালিন মিশাচ্ছেন এবং সেই খাদ্যদ্রব্য থেকে সে অধিক হারে মুনাফা আশা করছেন। আসলে মানুষের এখন প্রশ্ন হচ্ছে যে এই কৃষকটি কি খাদ্যদ্রব্য যে ফরমালিন মিশাচ্ছেন এই যে প্রবণতা অথবা তার যে মুনাফা লাভের যে প্রবণতা এটা থেকে কি বিরত রাখা সম্ভব? কখনোই সম্ভব নয় মানুষকে। আর যদি তাকে খাদ্যদ্রব্য থেকে আর তাকে যদি সচেতন করতে হয় তাহলে আইনের মাধ্যমে মানুষ স্পিকার তাকে ওই ফরমালিন যে ব্যবহার করছেন সেই ফরমালিনের ব্যবহার থেকে বিরত রাখতে হবে। সেক্ষেত্রে মানুষ স্পিকার ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব হবে। মানুষ সেজন্যই বলছি যে আজকে যে আমরা আমাদের মূল বক্তব্য ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করা সেটি একমাত্র আইনের মাধ্যমেই সম্ভব। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভান্নুধ্যায়ীদের বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রতিবারের মতো এবারও এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। বিস্তারিত পত্রিকায় দেখুন। থাকো শিক্ষার সাথে, চলো আগামীর পথে। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চান? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা গ্রহণে 1 যুগেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট 22, গুলশান সার্কেল 2, ঢাকা। One step solution for higher education at home and abroad. বিএসবি ফাউন্ডেশন পরিচালিত কিংস কলেজ, উইনসাম কলেজ, মেট্রোপলিটন কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ ঢাকা ও চট্টগ্রাম শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি করছে। মেধাবীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা। বিস্তারিত পত্রিকায় দেখুন। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চান? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ফিনল্যান্ড, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা গ্রহণে 1 যুগেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, প্লট 22, গুলশান সার্কেল 2, ঢাকা। One step solution for higher education at home and abroad. বিএসবি ফাউন্ডেশন পরিচালিত কিংস কলেজ, উইনসাম কলেজ, মেট্রোপলিটন কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ ঢাকা ও চট্টগ্রাম শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি করছে। মেধাবীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা। বিস্তারিত পত্রিকায় দেখুন। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী জনাব সম্রাট হোসেনের কাছ থেকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আইন আছে, আইন নাই, বারবার ধোঁয়াশাপূর্ণ বক্তব্য আমরা বিরোধী দলের কাছে শুনলাম। হোমওয়ার্ক না করলে এরকমই হয় মাননীয় স্পিকার। কেন মাননীয় স্পিকার ফার্স্ট স্পিকার এসে প্রথমে বিরোধিতার জায়গায় এসে বললো যে আমাদের দেশে আইন নেই, আইন করতে হবে। তৃতীয় স্পিকার এসে বললো না, আইন আছে, সেই আইনের প্রয়োগ করতে হবে, যে কথাটা আমরা শুরু থেকে বলে আসছিলাম। মাননীয় স্পিকার, তৃতীয় বক্তা যখন বললেন যে আইন প্রয়োগ করে আমরা ফরমালিন রোধ করব, তখন তিনি আবার বললেন প্রশাসন মুখ্য বিষয় না। মাননীয় স্পিকার, হাস্যকর এই জায়গাটায় যে প্রশাসন মুখ্য বিষয় না, তাহলে আইনের যে নিয়ন্ত্রণ বা আইনের যে প্রয়োগ সেটা কারা করবে? বারবার একটা জিনিস বিরোধী দলে যেহেতু বিরোধিতার জায়গাটি নেই, তারা একটা জিনিস বারবার করার চেষ্টা করেছে, সেটা ডিম আছে না মুরগি আছে, মুরগি আগে, এই একটা ব্যাপার সম্পর্ক তৈরি করার চেষ্টা। বারবার বলেছেন আইন করে জনসচেতনতা বৃদ্ধি করবো। মাননীয় স্পিকার, খুবই হাস্যকর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে আইন নেই? আর কোন গণতান্ত্রিক দেশে মাননীয় স্পিকার আইন করা থাকা অবস্থায়ও অপরাধ দমন হয়েছে, অপরাধ হয় না? মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডনে এসে মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত হাস্যকর একটা কথা বললেন, খাদ্যদ্রব্যের ভেজালের আইনের আমাদের দরকার নেই, আমরা ফরমালিন আইন দরকার আছে। মাননীয় স্পিকার, ফরমালিন কি আমরা কি মর্গে যে লাশে ব্যবহার করি সেটার বিরুদ্ধে আইন করবো? মাননীয় স্পিকার, খাদ্যদ্রব্যে যে ফরমালিন ব্যবহার করা আছে সেটার আইন আমাদের দরকার এবং সেই আইন এক্সিস্টিং। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় তৃতীয় বক্তা এসে বলেছেন কঠোর আইন থাকলে অপরাধ এমনি কমে যায়। মাননীয় স্পিকার, খুবই একটা বাজে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি অল্প কিছু সময় বাজে একটা পরিবেশ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, কঠোর আইন থাকলে 20 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা, এর চেয়ে কঠোর কি করবেন খাদ্য ভেজালে আপনি? কিন্তু তার একবার এটা বলে যায়নি আমরা এই কঠোর আইনটি করব, এই কঠোর আইনটি করে ফরমালিন রোধ করবো, বারবার বলেছে আইন করে গেলে। সম্পূর্ণ ধোঁয়াশাপূর্ণ বক্তব্য ছিল। মাননীয় স্পিকার, শেষ করবো আমি আমার বক্তব্য আমার সেই প্রিয় কবিতার লাইনগুলো দিয়ে, যেটা আমি বরাবরই বলি, তুমি আমার কথায় কান দিও না, মন দিও না, পারলে খালি মাথা দিও। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। আমরা ফরমালিন বিষয়ক একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটা প্রতিযোগিতা শুনলাম, এবং এই যে প্রতিযোগিতায় দুটি বিশ্ববিদ্যালয়, আসরুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পক্ষ বিপক্ষ হয়ে এখানে অংশগ্রহণ করেছে। আমার কাছে স্বভাবতই একটা বিষয় খুব বেশি আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে যে দুদলের প্রস্তুতি ছিল অত্যন্ত দুর্বল, এবং দুদলের মধ্যেই মূল বিষয়টার গভীরে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ের তার্কিকদের মধ্যেই তাদের ছিল না, তাদের হোমওয়ার্ক ছিল একেবারেই কম। তারপরও যেহেতু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা বাংলাদেশে বিশেষ করে রোজার আগে সময় থেকে রোজার মাসে সার্বিক সময়ের মধ্যে আমরা এই ফরমালিন নিয়ে নানা তৎপরতা দেখেছি, সরকারের তৎপরতা দেখেছি, নানা ব্যবসায়ী সংগঠনের তৎপরতা দেখেছি, আমরা বাদ প্রতিবাদ দেখেছি, ফল ব্যবসায়ীরা ফল রাস্তায় ফেলে দিয়েছে, ছুড়ে দিয়েছে, নানা রকম প্রশ্ন পাল্টা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা ফরমালিন বিষয়ক একটা সমস্যার কথা আমরা শুনতে পারছিলাম। আজকে সরকারের যখন বক্তব্য দিতে আসে তারা বলছে শুধুমাত্র 4 জন ম্যাজিস্ট্রেটের পক্ষ এই ফরমালিনের ব্যবহার রোধ করার জন্য বারবার গিয়ে গিয়ে সেখানে এজলাস বসিয়ে সেটা করা সম্ভব নয়। জনগণকে তার অন্তর দিয়ে তার যে একটা জনসচেতনা রয়েছে সেটা দিয়ে একে প্রতিরোধ করতে পারবে। 100 টন ফরমালিন আমাদের দরকার। এই যে অতিরিক্ত 500 টন ফরমালিন আসছে, এটা কারো আনছে, কেন আনছে, ওইটা প্রতিরোধ করার জন্য তারা একটা আহ্বান করেছে। বলেছে পিওর ফুড অ্যাক্টের কথা বলেছে, নিরাপদ খাদ্য আইনের কথা বলেছে, সঠিক যে মনিটরিং, সেই মনিটরিং এর কথা সরকারের পক্ষ থেকে তারা বলেছে। অন্যদিকে বিরোধী দল এসে বলছে না, মুনাফা লবিদের কারণে ফরমালিনের অবৈধ ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, মিডিয়া বারবার সচেতন করছে, এতগুলি গণমাধ্যম 24 টেলিভিশন, FM রেডিও, পত্র পত্রিকা, সেখানে তো প্রান্তিক জায়গায় খবর পৌঁছালো, সেটা তো বন্ধ হচ্ছে না। সুতরাং এখানে আইন অত্যন্ত জরুরি। আইনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা এই ফরমালিনের যে অপব্যবহার সেটা রোধ করতে পারবো, আইনি একমাত্র সমাধান। এখানে সরকারের পক্ষ থেকে আমি শুনেছি যে খাদ্য সরবরাহকারী ব্যবসায়ীদেরকে অবৈধ বলেছে। আমাদের ইসলাম ধর্মে কিন্তু যেটি আছে সেটি কিন্তু ব্যবসাকে হালাল করা হয়েছে, এবং সেটা খাদ্য ব্যবসায়ী হোক বা নৈতিক যে কোনো বিষয়ের জন্য যে ব্যবসা কিন্তু হারাম। কিন্তু খাদ্য ব্যবসায়ী যদি অনৈতিকভাবে কোনো কিছু করে তাহলে সেটাই কিন্তু আমাদের প্রশ্নের জায়গা হয়ে দাঁড়াবে। আমরা দেখেছি যে ঢাকা শহরে রোজার পূর্বের রোজার ঈদের পূর্বকালীন সময়ে চেকপোস্ট বসিয়ে নানা জায়গায় আমকে সেখানে বাধাগ্রস্ত করা হচ্ছে, ফরমালিন যুক্ত আমকে। কিন্তু মনে হচ্ছে কি ঢাকাকে কিন্তু শুধু ফরমালিন মুক্ত করা হবে, সারা বাংলাদেশে কিন্তু ফরমালিন মুক্ত করার দরকার নাই। সেই ফরমালিন তো দেওয়া হচ্ছে প্রান্তিক জায়গায়, সে প্রান্তিক জনগোষ্ঠী তো খাচ্ছে। সুতরাং একমুখী কিন্তু আমরা এক ধরনের তৎপরতা দেখতে পেয়েছি। তারপরেও কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যে ক্যান্সার, আমাদের যে লিভার, আমাদের যে কিডনি রোগ, এই সকল কিছুর কিন্তু প্রধান একটা উৎপত্তি স্থল আমাদের খাবারের জায়গা থেকে তৈরি হচ্ছে, আমাদের পরিবেশ থেকে তৈরি হচ্ছে। আমাদেরকে আইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। তবে এরপরেও কিন্তু আমরা দেখেছি একটি প্রতিবেদন, আমি দেখেছি আমাদের সম্মানিত প্রধান হয়তো তারা ভালো বলতে পারবেন, সেখানে দেখেছি যে গরু থেকে দুধ নেওয়া হয়েছে, সেই দুধের মধ্যেও কিন্তু আমরা ফরমালিন না পেলেও এক ধরনের কীটনাশক পাওয়া গিয়েছে। তার কারণটি হচ্ছে সেই গরু যে খাবার খায় সেই খাবারের মধ্যেই কিন্তু এক ধরনের কীটনাশক ব্যবহার করা হয় বা এক ধরনের এই ফরমালিন টাইপের কোনো কিছু ব্যবহার করা। সুতরাং আমাদের যাবার জায়গাটা কোথায়, সেই জায়গায় কিন্তু আমাদেরকে এখন ফিরে আসতে হবে, এবং সে কারণে সকলকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে আমাদের যে জাতির দুর্ভাগ্য, এই যে আমাদের খাবারের মধ্যে যে বিষ, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা শুনছিলাম দুদলের বক্তব্য এবং আমিও কিছু কথা বলেছি, কিন্তু এখন কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি যিনি একজন বিশিষ্ট ব্যক্তি এবং এই ফরমালিন নিয়ে নানা জায়গায় নানা সময় তিনি কথা বলছেন। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং চেয়ারম্যান ডক্টর সীতেশ চন্দ্র বাসার। আমি সম্মানিত প্রফেসর ডক্টর বাসারকে অনুরোধ করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি। এই ছায়া সংসদের সরকার এবং বিরোধী দল তারা যেভাবে তাদের বক্তব্য রেখেছে, আমি বিচারকরা তাদের বিচার করেছেন অবশ্যই, কিন্তু আমার বিচারে তারা প্রত্যেকেই তাদের পক্ষে সমান যুক্তি দিয়ে কথা বলবার চেষ্টা করেছেন এবং তাদের পরিপূরক তাদের কথা দিয়ে আমরা যেটুকু শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আসে তারা বক্তব্য দেয়, তাদের যে জ্ঞানের যে সীমাবদ্ধতা তার থেকে যথেষ্ট শক্তিশালী বক্তব্য তারা রেখেছেন। তবে কথার মধ্যে দিয়ে অনেক কথাই বেরিয়ে এসছে। প্রথম কথা যে আসলে আমাদের দেশে কতটুকু পরিমাণ ফরমালিন আমরা ব্যবহার করছি। বিরোধীদেরও একজন বক্তা বলেছেন যে প্রায় 600 মেট্রিক টন আমাদের ব্যবহার হচ্ছে। এটা আবার অনেকের তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে 500 মেট্রিক টন। যাই হোক, কম বেশি হতেই পারে। এটা সত্য যে প্রায় 100 মেট্রিক টন সরকারিভাবেই আমদানি হয় বাংলাদেশে, এবং যেটা মূলত
আমাদের ইন্ডাস্ট্রিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে মেডিকেল কলেজের ডেড বডি সংরক্ষণে প্লাস বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিজ্ঞান কারখানাগুলোতে সেটা ব্যবহার হয়, তাহলে আর যে 400 বা 500 টন অতিরিক্ত যেটা আমদানি হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? এইটা আমাদের কাছে বড় প্রশ্ন। বাঞ্ছারামপুরের একজন বক্তব্য দিয়েছেন, বাঞ্ছারামপুরের দুধের মধ্যে যে ফরমালিন পাওয়া যায় এটা কিন্তু নতুন কিছু নয়। একজন বক্তব্য দিয়েছেন যে খাদ্যে ভেজাল শুধু বাংলাদেশেই হয়, এটা শুধু বাংলাদেশে নয়, এটা কিন্তু বহির্বিশ্বেও থেকে শুরু হয়েছিল। দুধে প্রথম ফরমালিন মেশানো হয়েছিল 1900 শতকের প্রথম দিকে, 1900 সালের দিকে, তার আগে বা পরে, সেটা আমেরিকাতে। এবং সে সময় এই ফরমালিন মিশ্রিত দুধ খেয়ে বাচ্চারা মারা গিয়েছিল অনেক। তারপরেই সচেতনতা তৈরি হয় এবং 1935 সালের দিকে আমেরিকাতে এটা কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবং তখন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে তখন কিন্তু কোনো খাদ্যদ্রব্যে ফরমালিন প্রয়োগ করা একেবারেই বন্ধ ছিল। তারপরেও কিন্তু এশিয়াতে আমাদের এই প্রবণতাটা বেশি দেখা গেছে। চায়নাতে এখনো ব্যবহার হচ্ছে, ইন্দোনেশিয়াতে এবং ভিয়েতনামে কিছু কিছু এর সত্যতা পাওয়া গেছে ড্রাই ফুডে এবং অন্যান্য খাবারের মধ্যে। আমরা 2000 সালের পরের থেকে এর সচেতনতা আমাদের তৈরি হয়েছে। আমরা 2005 সাল 6 সালের দিকে আমাদের যে গবেষণা, সেই গবেষণায় আমরা কিন্তু তখন মাছে এবং দুধে এর পরিমাণটা খুব বেশি করে আমরা পাচ্ছিলাম। এবং তখনকার যে ম্যাজিস্ট্রেট রকুনুদ্দৌলা সাহেব ছিলেন, তার মাধ্যমে আমাদের বিভাগ থেকে অনেক কাজ এগুলো করা হয়েছিল, তাকে সহায়তা করে এবং একসঙ্গে কাজ করবার। কিন্তু এটা ঠিক যে অল্প কয়েকজন এরকম নীতি নির্ধারক দিয়ে সব ধরনের ফরমালিন নিরোধ করা সম্ভব নয়। তবে আমরা এটা জানি, সবাইকে বুঝতে হবে যে সচেতনতাই কিন্তু বিরাট অংশ। শুধু সচেতনতা দিয়েও আবার কিন্তু সবটা সফলতা আসছে না। আইনটা অবশ্যই করণীয়। যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে কিন্তু শুধু সচেতনতা দিয়েই কিন্তু আমরা সবকিছু মানুষকে এতটা নিরাপদ রাখতে পারবো না। সেজন্যই দুটোই প্রযোজ্য, আইনও করতে হবে, সাথে সাথে সচেতনতাটাও অবশ্যই প্রয়োজন। তবে একটা জিনিস শুধু দুই পক্ষকে জানার জন্য, ফরমালিন এটা প্রমাণিত হয়েছে যে এটা কার্সিনোজেন, এটা প্রমাণিত। সুতরাং এটার ব্যবহার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সরকারের বিভিন্ন সংস্থা যারা আছে তারা সকত্র একত্রিত হয়ে যদি কাজ করে তাহলেই আমরা এই ফরমালিন আইন প্রয়োগ করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই সাথে সাথে যদি আমরা জনগণকে যদি সচেতনতা করতে পারি তাহলেই ফরমালিনের যে প্রাদুর্ভাব, যে অপব্যবহার, এই ব্যবহারটাকে নিশ্চিত করতে পারবো। আমাদের যুব সমাজ তথা শিশুদেরকে আমরা এই ফরমালিনের প্রভাব থেকে মুক্ত করতে পারবো এবং জাতি হিসেবে আমরা একটা সুস্থ স্বাভাবিক জাতি হিসেবে গঠিত হতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সীতেশ চন্দ্র বাসারকে নানা তথ্য দিয়ে আমাদের আজকের এই প্রতিযোগিতাকে সমৃদ্ধ করার জন্য। প্রতিযোগিতার যে ফলাফল, সেই ফলাফল আমাদের হাতে চলে এসছে। আমরা দেখেছি আগেই যে আজকের এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারক সাংবাদিক মাইনুল আলম, সাংবাদিক সাজুর রহমান, ডক্টর এস এম মোর্শেদ, তাদের যে বিচার কার্য সেটি আমাদের হাতে দিয়েছে। তবে আমরা যেহেতু এটি একটি পার্লামেন্ট ডিবেট, ছায়া সংসদ, সে কারণের জন্য আমরা একটা হা না ভোটের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে চাই। এই কারণেই আমাদের আজকের যে প্রস্তাবটি সংসদে, ছায়া সংসদে উত্থাপন করা হয়েছিল, আইন করে নয়, জনসচেতনতা বৃদ্ধি পারে ফরমালিনের অবৈধ ব্যবহার রোধ করতে, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে হা না ভোটের মধ্যে দিয়ে এবং সম্মানিত বিচারকদের যে রায়, সে রায়ে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। অর্থাৎ হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে।
হাতযুক্ত হওয়ার কারণের জন্য আমরা প্রতিযোগিতার সরকারি দল আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকাকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন জানাই তাদের বক্তাদের এবং অবশ্যই অভিনন্দন জানাই এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যারা বিরোধী দলে রয়েছে, সেই বিরোধী দলের 3 জন বক্তা সহ 5 জন যারা বিতার্কিক এখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদেরকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানেই শেষ করছি।